আর যখন শিলান্যাসটা হবে মা বোনেরা শঙ্খধ্বনি উলুধ্বনি দোয়া করবেন দোয়া করবেন দোয়া। নমস্কার বন্ধুরা, তো আপনারা যে এই মন্তব্যটি শুনলেন এটি তিনি কদিন আগে রেখেছেন একটি হিন্দু মন্দিরে শিলান্যাস করতে গিয়ে, মহাকাল মহাতীর্থ মন্দিরে শিলান্যাস করতে গিয়ে তিনি এই মন্তব্যটি করেছেন। এই মন্তব্যের মধ্যে তিনি একটি শব্দ উচ্চারণ করেছেন যেটি হচ্ছে দোয়া, যেটি হলো মুসলিম ধর্মের একটি খুবই প্রচলিত শব্দ। বাঙালি অর্থে এর মানে হচ্ছে প্রার্থনা। তো তিনি গিয়েছিলেন একটি হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মন্দিরকে শিলান্যাস করতে। সেখানে গিয়েও ওনাকে কিন্তু এই দোয়া শব্দটি ব্যবহার করতেই হবে, বা তিনি যে সেকুলারের মূর্তি সেটা কিন্তু ওনাকে দেখাতেই হবে। এর আগেও মমতা ব্যানার্জি এরকম নানা বিতর্কে মধ্যে পড়েছেন, যেটা আমরা দেখেছিলাম দুর্গাপূজার সময় যখন তিনি উদ্বোধন করতে গিয়েছেন। সেখানে মাথায় তার যে ওড়নাটি ছিল সেটিকে এমন ভাবে মাথার মধ্যে নিয়ে নিয়েছিলেন যেন মনে হচ্ছিল হিজাব পরে আছেন। সেটা নিয়েও কম বিতর্ক হয়নি। সেরকম আরো অনেক জায়গাতে আমরা দেখেছি। তো আরো একটি নতুন সংস্করণ হলো এই মহাকাল মন্দিরে উদ্বোধন করতে গিয়ে এখানে তিনি দোয়া বলে ফেললেন। এটা নিয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানান। এরপর আমি আজকে যে ভিডিও যে টপিক সেটা নিয়ে আলোচনা করছি। তো যে টপিক সেটা হচ্ছে সিঙ্গুরে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনি সিঙ্গুরে যে আসলেন, এসে তিনি যে বার্তা দেবার জন্য মানে মানুষ যেটা প্রত্যাশা করেছিল সেটা দেওয়া থেকে কি তিনি বঞ্চিত হয়ে গেলেন? মানে আমি বলতে চাইছি যে সিঙ্গুরে তিনি যে সুযোগটা পেয়েছিলেন সেই সুযোগটা তিনি বা বিজেপি কি নষ্ট করে ফেললো? কেন এই কথা বলছি? তার প্রধান কারণ হচ্ছে আমরা সবাই জানি আমাদের বঙ্গে বিজেপির যে সমস্ত বড় বড় নেতারা আছে তাদের সবার মুখে প্রধানমন্ত্রী মোদীর এই সিঙ্গুরের সভা নিয়ে অনেক কথা আমরা শুনেছি। তার মধ্যে প্রধান কথা যেটা ছিল সেটা হচ্ছে শিল্প। তারা সবাই কিন্তু এটাই ইঙ্গিত করছিলেন যে শিল্প কিন্তু সিঙ্গুরে এবার ফিরে আসবে, প্রধানমন্ত্রী মোদী ফিরে আসছে, এইরকম তিনি বা তারা একটা ইঙ্গিত করতে চাইছিলেন। কেন এই কথা বলছি? আমি শুধু বলছি না, কারণ শুভেন্দু অধিকারী তিনি প্রধানমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রী সেখানে বসেছিলেন, সেখানে মঞ্চে ভাষণ দিতে গিয়ে সেই সিঙ্গুরের শিল্পের কথা কিন্তু তুলে ধরেছেন। সেটা আগে তোমাদেরকে শোনাই, আপনাদেরকে শোনাই, তারপর এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো সেদিন বলেছিলেন আমি ব্যাড এম কে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। অর্থাৎ আমরা সবাই আজকে গুড এম এর বক্তব্যই শুনবো। আচ্ছা, শুনলেন তো? এখানে কিন্তু সিঙ্গুরের সভায় দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে সেই কিন্তু ইঙ্গিতে দিয়েছেন শিল্পের ইঙ্গিত। কিন্তু আমরা কোথাও প্রধানমন্ত্রী মোদীর যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যে এই সিঙ্গুরের শিল্প নিয়ে কোনো কথাই শুনতে পাইনি। এই জন্যই বলছি যে বিজেপি কি তার সুযোগটা হারিয়ে ফেললো? কারণ সিঙ্গুরে এত বিশাল জনসভা, এত বিশাল মানে সমস্ত মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে এত মানুষের ভিড় হয়েছিল, নানা ধর্মের মানুষ সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু সব এই কথাটা তো মিথ্যে বলার কোনো জায়গা নেই। তারা প্রত্যাশা করছিলেন যে সিঙ্গুরে এবার হয়তো শিল্প নিয়ে প্রধানমন্ত্রী মোদী কোনো একটা বক্তব্য অবশ্যই রাখবেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী যে বক্তব্য রাখলেন সেখানে শিল্প নিয়ে কোনো কথাই ছিল না। মানে আমি সিঙ্গুর শিল্পের কথা বলছি। তিনি বলেছেন যে রাজ্যের মধ্যে শিল্পে অবশ্যই উন্নতি হবে, পাট শিল্পের উপর তিনি জোর দিয়েছেন। এটাও আমরা দেখেছি যে তিনি বলেছেন যে এই আইন ব্যবস্থা যতদিন না উন্নতি হচ্ছে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গে শিল্প আসা মুশকিল, বা তৃণমূল যতদিন না বিদায় হচ্ছে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে শিল্প আসা খুবই মুশকিল। কিন্তু তিনি সিঙ্গুরের শিল্প নিয়ে সেরকম কিছু বক্তব্য করেননি। আগে আপনাদেরকে আমি এই মোদী কি বলেছেন সেটা একটু আপনাদেরকে শোনাই, তারপর আমি এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। बीजेपी विकास और विरासत दोनों को महत्व देती है। विकास और विरासत के इसी मॉडल पर चलते हुए बीजेपी पश्चिम बंगाल के विकास को भी गति देगी। साथियों, पश्चिम बंगाल का सामर्थ्य बहुत बड़ा है। यहां बड़ी बड़ी नदियां हैं, बहुत बड़ी कोस्टलाइन है, यहां उपजाऊ जमीन है। पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है, और यहां के लोग तो बुद्धि, प्रतिभा, सामर्थ्य, समर्पण अद्भुत है। भाजपा
हर जिले की इस ताकत को और ज्यादा बढ़ाएगी। और जब हर जिले के हिसाब से योजनाएं बनेगी तो इसका सबसे ज्यादा लाभ उन जिलों में रहने वालों के लोगों को होगा। আচ্ছা, তাহলে আপনারা প্রধানমন্ত্রী মোদীর ভাষণের একটা অংশ শুনলেন। এখানে তিনি বললেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় উন্নয়ন হবে, কিন্তু তিনি স্পেশালি সিঙ্গুরের জন্য স্পেশাল কিছু কথা বললেন না, বা সেখানে যে শিল্প হবে সেই নিয়ে কিন্তু তিনি কোনো বক্তব্য রাখলেন না। এই জন্যই আমি বলছি, এটা আপনারাই বলুন যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী মোদী বা বিজেপি যে সুযোগটা ছিল সেই সুযোগটা কি নষ্ট করে ফেললেন? দেখুন, আপনারা হয়তো এটা বলতেই পারেন যে তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু কোনো মিথ্যা কাউকে কথা বলতে পারেন না, বা যেটা হবে না সেটা আগের থেকে বলতে পারেন না। তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গে আরো অনেক দল আছে যারা কিন্তু এই সমস্ত কথা অবশ্যই বলে দেয়, নির্দ্বিধায় বলে দেয়, ঠিক আছে। কিন্তু মোদী এই কথা বলতে পারেন না, ঠিক আছে, সেটা মানছি। কিন্তু তিনি এটা তো বলতে পারতেন যে তাদের যদি সরকার পশ্চিমবঙ্গে আসে তাহলে পশ্চিমবঙ্গে সিঙ্গুরে শিল্প নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করা যাবে, এইটুকু যদি তিনি বলে দিতেন, বা সিঙ্গুরের মানুষরা স্পেশালি তার বক্তব্য শুনতে গিয়েছিলেন এই শিল্পের জন্যই, ঠিক আছে। কারণ আমরা জানি যে মমতা ব্যানার্জি যখন সরকারে এসেছিলেন, বা তিনি যখন তার রাজনীতিতে একটা দৃঢ় সংকল্প করে এসেছিলেন, এই সিঙ্গুরে আন্দোলনের মাধ্যমে তিনি কিন্তু উঠে এসেছিলেন। আর তখন সেই দিন তার পেছনে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ যেহেতু শুভেন্দু অধিকারী আবার বলছেন যে শিল্প আনতে হবে, সেদিন তিনিই বলেছিলেন যে না, এখানে শিল্প করতে দেওয়া যাবে না। তো এই কথাটা আমাদের ভুলা অবশ্যই উচিত নয়, কিন্তু কজন মনে রাখবে সেটা একটা ভাবনার ব্যাপার। এবার কথা হচ্ছে, এই যে মমতা ব্যানার্জি, ইনি তো এর সুযোগ অবশ্যই দিতে পারেন। ইনি এরপর হতেই পারে যে একটা সভা করলেন সিঙ্গুরে, বিশাল মোদির মতো একটা বড় জনসভা করলেন, এবং সেখান থেকে তিনি বললেন যে এবারে কিছু না হলেও পরের বার যদি আমি সরকারে আসি, বা আমি যদি আবারও মুখ্যমন্ত্রী হই, এখানে সিঙ্গুরে আমি অবশ্যই শিল্প নিয়ে আসবো। তো অবশ্যই এটা সংশয় রয়ে গেল যে তিনি কতটা শিল্প আনতে পারবেন, কারণ তিনি এর আগে অনেকবার চেষ্টা করেছেন শিল্প আনার, কিন্তু তিনি সেরকম ভাবে শিল্প আনতে পারেননি। আমরা এটাও দেখেছি তিনি বড় বড় শিল্প সম্মেলন করেন, কিন্তু সেখানে শুধু এমওইউ সাইন হয়, তার চেয়ে বেশি কিছু হয় না। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন যদিও যে কারখানা করবেন, শিল্প নিয়ে আসবেন, তিনি শুধু মুখেই বলেছিলেন, তাকে আজ পর্যন্ত শিল্প আনতে আমরা পশ্চিমবঙ্গে দেখলাম না। তো পশ্চিমবঙ্গের সাথে শিল্পের দূরত্ব খুবই যে একটা বিশাল হয়ে গেছে, সেটা আমরা বুঝতেই পারছি। কিন্তু আমি এটাই বলছি যে তার যে পশ্চিমবঙ্গের যারা লোকাল লিডার আছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, ঠিক আছে, এরা সবাই কিন্তু, দিলীপ ঘোষ, এরা সবাই কিন্তু বলছেন যে শিল্প সিঙ্গুরে আসবে, সিঙ্গুরে এবার উন্নয়ন হবে প্রধানমন্ত্রী মোদী আসার আগে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মোদির মুখে আমরা একবারও শুনতে পেলাম না এই শিল্পের কথা। তো এই জিনিসটাই আমি বলছি যে সিঙ্গুরে কি একটু সুযোগটা নষ্ট হয়ে গেল না? আপনাদের কি মনে হয় সেটা আপনারাই জানান। এরপর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে বেলডাঙ্গাতে কি ঘটনা ঘটেছিল, কি রকম চরম দুরবস্থা আমরা সেখানে দেখলাম। সেখানে পুলিশের উপর পাথর ছোড়া হচ্ছিল রেল লাইন থেকে, আর তার সাথে সাথে আমরা এটাও দেখলাম পুলিশ লাঠিচার্জ করলো, এবং সেখানে মানুষ যে একটা কেওসে পরিণত হয়েছিল সেটাও আমরা দেখেছি। সেখানে সাংবাদিককে হেনস্থা করা হলো, শুধুমাত্র হেনস্থা নয়, মারধর করা হলো, এবং শুধুমাত্র একজন সাংবাদিক নয়, নানা যে মিডিয়ার চ্যানেল আছে সেই চ্যানেলের যে সাংবাদিকরা আছে তাদের উপর নানা রকম ভাবে আক্রমণ হয়েছে, সেটা আমরা দেখেছি। এই আক্রমণ নিয়ে মমতা ব্যানার্জি তিনি কি বলছেন সেটা অবশ্যই আপনাদের একবার শোনার দরকার। কারণ তিনি যে কথাটা বলেছেন, তিনি ডাইরেক্ট বলছেন যে এই রকম ভিড় বা মবের কাছে তারা যাবে কি জন্য, মিডিয়া যাবে কি জন্য। আর শুধুমাত্র তাই নয়, এই কথা বলতে গিয়ে তিনি আবার মিডিয়াকে উল্টো, যারা সোশ্যাল মিডিয়া করে না তাদেরকে এক প্রকার ধমকে দিলেন। তো তিনি কি বললেন সেটা একবার আপনারা শুনুন, তারপরে এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতে ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করব, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি
যেগুলো নিজেদের জীবন কেটেছে সিবিআই এ, ইডিতে, কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ঝালাতে হয়েছে। বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস। তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে 10 বছর জেলে পাঠাবে, ফাঁসিয়ে দিল। আমি বলি শোন, মমতা ব্যানার্জি জেলে কেন, জীবন দিতে রাজি আছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না, একমাত্র কেয়ার করে মানুষকে। কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব, লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড়। লড়াইয়ের জন্ম, লড়াই হবে মৃত্যু। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো মমতা ব্যানার্জি কি বলেছিলেন সেদিন। সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে মবের মধ্যে এদিকে ঢুকতে বারণ করো, মানে মিডিয়া তার কাজটাও করতে যাবে না। এই যে সোমা মাইতি যার উপর এই আক্রমণটা করা হলো, তিনি কিন্তু খবর সংগ্রহ করতে গেছেন এবং ওনাদেরই খবর দেখাচ্ছেন। তারা যে আন্দোলন করছিলেন, তারা যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তার যে আন্দোলন করেছে সেটা খবরটা তারাই তুলে ধরছেন, আর তাদের উপরে হামলা হয়ে গেল। এই হামলার পেছনে অনেক কিন্তু যুক্তি থাকতে পারে। তার মধ্যে আমার যেটা মনে হচ্ছে, এই যে হামলাটা করা হলো তারা ছবি করছিলেন সেই জন্য। কেন বলছি, কারণ এই যে ছবি করছেন, এতে যারা যারা হামলা করছেন, যারা যারা সেখানে নানা রকম অরাজকতার পরিস্থিতি তৈরি করছেন, তাদের মুখগুলো তো সবাই ক্যামেরার মধ্যে দেখতে পেয়ে যাচ্ছিল। পুলিশ এটাতে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে জেলে পুরতে পারে, সেই ভয়েই হয়তো তারা এই রকম ভাবে ক্যামেরাকে আটকাতে চেয়েছিলেন। কিন্তু শুধু তাই নয়, আমরা সেইখানে কি দেখলাম, সোমা মাইতির উপর যে আক্রমণ হলো তাও নয়, তার সাথে সাথে তাকে এক প্রকার যৌন হেনস্থাও করা হলো। কারণ কেন এই কথা বলছি, কারণ তিনি নিজেই কি বলছেন সেটা একটু আপনারা শুনুন। আমি বলবো না যে আপনারা ভাবছেন যে আমি বলছি এইসব বাড়িয়ে বলছি, তা নয়। এটা কিন্তু তিনি নিজেই সাংবাদিক, তিনি নিজেই জি24 ঘন্টাকে যেটা জানিয়েছিলেন সেই কথাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। মেরেছে আমাদের, ফেলে মেরেছে আমাকে। ওই আন্দোলনকারী যারা ছিল ওখানে এজ গ্রুপ, তোমার কি বলবো, 12 থেকে 30 কয়েক হাজার লোক ঘিরে ধরেছে। টোটো ছাড়তে দেবে না, সেই টোটো মানে দুজন আমাকে কোনোভাবে সেই পা দেখলার মধ্যে নিয়েছে। একজন চুল ধরে টানছে, একজন পা ধরে টানছে, মোবাইলটা ছিনিয়ে নিল, একজন জামা ধরে টানছে, আর সমস্ত জায়গাতে হাত দিচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না কি বিভৎস সিচুয়েশন। এই সিচুয়েশনে আমি কখনো করিনি এর আগে, কখনো করিনি আমি। প্রচুর পুলিশ দাঁড়িয়ে দেখলো। ওখান থেকে বেরিয়ে এসে কয়েকজনকে পুলিশকে বললাম আপনাদের গাড়ি আছে, প্লিজ রেস্কিউ করুন। সবাই বলছে পুলিশ পুলিশ করে বলছে আমাদের এখানে কোনো গাড়ি নেই, আমাদের এখতিয়ার নেই। সবাই দাঁড়িয়ে দেখলো এই বিভৎস ফেলে। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো এই সোমা মাইতি তিনি নিজে কি বললেন। সমস্ত জায়গায় হাত দিচ্ছে, গায়ে সমস্ত জায়গায় হাত দিচ্ছে, মানে বুঝতেই পারছেন যে আমি যে কথাটা বললাম এক প্রকার তাকে শ্লীলতাহানিও করা হয়েছে। এই কথাটা কিন্তু আমি ভুল বলছি না। এরপর বলি, এই যে তার উপরে এরকম আক্রমণ হলো, মমতা ব্যানার্জি কি বলছেন যে মবের মধ্যে তারা ঢুকবে কি জন্য। আর এই কথা বলতে গিয়ে মমতা ব্যানার্জি, আপনাদেরকে আমি একটু আগেই তার কথাগুলো শোনাচ্ছিলাম, তিনি কি বললেন যে দুর্গাপূজার সময় তো এরকম ভিড় হয়, বা এই যখন ভোলে বাবা হয় তখনও এরকম ভিড় হয়। কিন্তু এটা তিনি বললেন না যে ভোলে বাবা হোক বা দুর্গাপূজা হোক তখন কিন্তু এরকম ভাবে শ্লীলতাহানি কারো কোনো মেয়ের উপর করা হয় না। আমরা তো অনেক জায়গাতে ভোলে বাবায় দেখেছি কত মানুষ যায়, ছেলে মেয়ে সবাই যায়, কিন্তু সেখানে কোনো মহিলার উপর বা কোনো মেয়ের উপর এরকম ভাবে আক্রমণ করা হয় না। এটা কিন্তু শুধুমাত্র আমরা কিছু স্পেসিফিক জায়গাতে দেখতে পাই, যেটা এবারেও আমরা দেখতে পেলাম। এরপর এই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে সেটাও একটু আপনাদেরকে শোনাই। পুলিশও কিন্তু এই মমতা ব্যানার্জির মতনই সেম কথা বলছেন, যে এইরকম পুলিশ কিন্তু একটু ঘুরিয়ে বলেছে। পুলিশ বলছে যে এইরকম জায়গায় মবে, যেখানে মবে মানে মবের সামনে যখন আপনারা যাবেন, এরকম কিন্তু কোনো প্রশ্ন করবেন না যেটাতে তারা উত্তেজিত হয়ে পারে। পুলিশ একটু ঘুরিয়ে বলতে চাইছে, তারাও বলতে চাইছে যে মবের সামনে গেলে তারা একটু যেন অন্যভাবে আচরণ করে। মানে তিনি বলছেন এক প্রকার যে সমস্ত ফ্যাক্টই বলে, কিন্তু ফ্যাক্ট এক প্রকার বলতে বারণও করছেন। কেন এই কথা বলছি, পুলিশ সুপার, ঠিক আছে, বেলডাঙ্গার পুলিশ সুপার কি বললো সেটা আপনারা শুনুন। हार्डली মানে আধা ঘন্টা থেকে 30-35 মিনিট লাগলো, পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছিল। এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জনকে তুলেছি, 30, বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি। যাকে তোলা হয়েছে একদম স্পট থেকে, চাहे वो পাঁচরাহা মোড় চাहे বড়বা মোড়, তো স্পট থেকে। এর মধ্যে 4-5 জন লিডার আছে যাকে তোলা হলো। যে মিডিয়া আমরা সবই কনসিডার করি, মিডিয়া ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এখানকার কিছু একটা অপ্রিয়, ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো। তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য, বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন। তো আমরা সুমোটো কেস করলাম। কেস করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেইন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন
ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম, কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল, লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। তো আজকে ওকে ধরা হয়েছে, আজকে ঝামেলার মধ্যে ও ছিল বারোয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। যখন এরকম সিচুয়েশন আছে, যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে, সিচুয়েশন টেন্স আছে, যখন আপনি যাচ্ছেন কভার করতে, উই আর অলসো ভেরি সরি কি মানে কি একটা ঘটনা, এই খারাপ ঘটনা ঘটে গেল, বাট উই হ্যাভ লজ এ কেস, উই হ্যাভ অ্যারেস্টেড। তো এই জন্য লাস্ট যে কথা বলবো, যখন মিডিয়া এরকম সিচুয়েশনে এগুলো যে সিচুয়েশন আছে ওখানে যাচ্ছে, একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন। যখন আপনি বলছেন, একটা সেন্টিমেন্ট আছে, একটা মাইগ্রেন্ট লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে, অনেক এই যে সেন্টিমেন্ট আছে, যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন, তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে, মানে উই উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন, কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে, মব সেন্টিমেন্ট। এখন আপনি একটা সিঙ্গেল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না, আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন। মবের সব রকম লোক থাকে, তো কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে নিলে, তারপর তো মবের তো কোনো মাথা নেই, মবের কোনো ডাইরেকশন নেই, একজন কিছু বললে হা হা করে সব চালু হয়ে যাবে। তো এই জন্য আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে কি আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন, আপনাকে কেউ কোনো মানা করছে না, আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আমরা আছি, বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো ইনস্টিগেট করা না হোক। বাস দ্যাটস ইট, আমার এই কথা ছিল। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো, এখানের মধ্যে দু চারটে জিনিস কিন্তু আমাদের অবশ্যই দেখা দরকার। পুলিশ যে একটি কথা বললো যে এই পুরো যে কেওস সিচুয়েশনটা হয়েছিল সেটাকে তারা কিন্তু আধা ঘন্টার মধ্যে নিউট্রলে মানে তাদের নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে চলে এসেছিল। তাহলে এই কথাটা অবশ্যই ভুল নয় যে পুলিশ যদি চায় তারা কিন্তু এরকম সিচুয়েশন খুব সহজে হ্যান্ডেল করতে পারে, কিন্তু তারা করে না। হয়তো হতে পারে উপর থেকে আদেশ আসে না, সেই জন্য করতে পারে না, বা আরো অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু পুলিশ যদি চায় তাহলে কিন্তু তারা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, খুব কম সময় করতে পারে। এটা কিন্তু এই বেলডাঙ্গা সুপারের কথা থেকে স্পষ্ট হয়ে গেল। এরপর ২ নম্বর যেটা কথা সেটা হচ্ছে এই যে সুপার যেটা তিনি বললেন যে মিডিয়াকে, যে তারা তাদের ফ্যাকচুয়ালি যে সমস্ত কথা আছে সেগুলো তারা বলুক, কিন্তু এটা দেখে বলুক যে মব সিচুয়েশনে যদি তারা পড়ে সেখানে যেন তারা একটু ভেবে চিন্তে কথাবার্তা বলে। এটাই তিনি ইঙ্গিত করে বলতে চাইলেন, মানে বলতে চাইছেন এমন কিছু কথা যেন না বলে যেটাতে তাদের আরো উত্তেজিত হয়ে যায়। ঠিক আছে, তো আপনাদের কি মনে হয় যে মিডিয়া সেই জায়গায় গিয়ে এরকম কথাবার্তা তাদের যেটা মনে হয় যে বলা দরকার সেটা তারা বলতে পারেন কি পারেন না? আপনারা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর তার সাথে সাথে বলি, এই যে পুলিশ সুপার যে কথাগুলো বললেন যে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে যে লিডার ছিল, এই যে সাংবাদিককে হেনস্থা করা হলো, সেই কেসে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর তাছাড়া এই যে বেলডাঙ্গায় ঘটনাটা ঘটলো তার জন্য 30 জনকে বা 30 জনের বেশি মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। এই 4 জনকার মধ্যে যে লিডার ছিল সে হচ্ছে মতিউর রহমান। ঠিক আছে, ছবিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্যক্তি। তো ইনি কিন্তু মানে এই সাংবাদিককে হেনস্থা করেছেন তাতেও ছিলেন, তার সাথে সাথে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটলো তাতেও ছিলেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কোন ধর্মের মানুষেরা, এখানে আমি কিন্তু ধর্ম নিয়ে বলছি এই কারণে, কারণ আমরা বেশিরভাগ এই সমস্ত উত্তেজনাপূর্ণ যেসব আন্দোলন সেখানে কিন্তু আমরা একটা ধর্মের মানুষকে বেশি দেখতে পাই, সেই জন্য এই কথাটা বললাম। সেটা নিয়ে আপনারা কিছু মনে করবেন না, কিন্তু এই কথাটা অবশ্যই সত্যি যে সমস্ত জায়গায় এরকম উত্তেজনাপূর্ণ ধর্ণা হয় বা আন্দোলন হয়, যেখানে সবকিছু জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো এরকম সিচুয়েশন হয়, সেই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদেরই বেশি দেখতে পাওয়া যায়। সেই জন্য এই কথা বললাম। আর যে লিডার হিসাবে অ্যারেস্ট হয়েছে সেও কিন্তু একজন সংখ্যালঘু, তার নামটাও দেখতে পাচ্ছেন মতিউর রহমান। ঠিক আছে, তো সেই জন্য এই কথাটাই বললাম। তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, কি বিষয়ে আপনারা কিছু যদি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর তার সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, একটুকু সাপোর্ট করুন, এইটুকুই শুধু আশা রাখবো। আরো এরকম ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।